আর এই যেটা আমরা পড়বো কারক সম্বন্ধে পরবর্তীকালে সমাসেও কিন্তু কাজে লাগবে আমাদের। এবং কারকে যেগুলো যেগুলো জায়গায় ভুল হয় সেই জায়গাগুলো ওখানে দেওয়া আছে। আমরা অনেক জায়গাতে তাড়াহুড়ো করার জন্য বা লাইনটা শুধুমাত্র পড়ে লাইনের ভেতরে কী আছে সেটা না ভেবেই আমরা উত্তর করে দিই, তখন আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। শর্টকাট যেগুলো স্যারেরা বলেন সেই শর্টকাটগুলো শুধু চোখ বন্ধ করে বিশ্বাস করে চললে তার ভেতরেও মারপ্যাচ আছে কিছু, সেগুলো আমরা আজকে কিন্তু একদম পরিষ্কার করে দেখে নেব। এই ক্লাসটা আর যেন দ্বিতীয়বার তোমাদের না দেখতে হয় এরকম করেই তোমরা এখানে পড়বে, এবং একটা ক্লাস দেখে নেওয়ার পরে সব কারক যেন পারো। ঠিক আছে? তো কারক বলতে ক্রিয়ার সঙ্গে বলছে বাকিদের যে সম্পর্ক, বাকি পদ যেগুলো আছে তাদের সম্পর্ক আমরা যখনই বুঝতে পারবো তখন আমরা কারক বুঝতে পারবো। কারকের প্রথম কারকটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কোনটা, ওই প্রশ্ন কি দিয়ে করে সেটা আমরা দেখবো না, সেটা তো সব জায়গাতে আমরা দেখি। কর্তৃকারক মানে পুরো সেন্টেন্সে যে কাজটা করবে সেই কর্তৃকারক, তাই না? তাহলে রাম যদি খেলে, রাম খেলে, তাহলে এখানটাতে কর্তৃকারককে রাম। রাম ফুটবল খেলেতে কর্তৃকারককে রাম। যে খেলছে সেই কর্তৃকারক, ঠিক, কোনো অসুবিধা নেই। এরপরের যেটা বিষয় আসে সেটা হচ্ছে কর্মকারক। রাম কি খেলে, তাহলে আমরা উত্তর আসছে ফুটবল। ফুটবলটা হয়ে যাবে কর্মকারক। মানে আমাদের ইংলিশে যেমন আমরা করতাম, প্রথমে সাবজেক্ট করতাম, তারপরে ভার্ব করতাম, তারপরে অবজেক্ট করতাম। তো অবজেক্টটা হচ্ছে কর্ম, ঠিক। আমরা যখন পদ প্রকরণ পড়েছিলাম তখন পড়েছিলাম অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া পড়েছিলাম, মনে পড়ছে? দ্বিকর্মক ক্রিয়ার এক্সাম্পলটা মনে করো। বার করো পদ প্রকরণ, দ্বিকর্মক ক্রিয়ার এক্সাম্পল বলো। না, এটা পদ প্রকরণ তো, হ্যাঁ। ক্রিয়াতে যাও, চেঞ্জ করো, সর্বনাম অব্যয় ক্রিয়া। এখানে দেখো অকর্মক ক্রিয়া, দেখো সকর্মক ক্রিয়ার এক্সাম্পল লেখা আছে কি, মা ভাত রান্না করছেন। মা কি রান্না করছেন? ভাত। তাহলে ভাতটা কর্ম, তাহলে করার সঙ্গে মানে ওই ক্রিয়ার মধ্যে কি আছে, একটা কর্ম রয়েছে। আচ্ছা, অকর্মক ক্রিয়ার এক্সাম্পল কি লেখা আছে? শিশুটি কাঁদছে। শিশুটি কি কাঁদছে, আমরা কোনো উত্তর পাচ্ছি না, তাই না? শিশুটি হচ্ছে কর্তৃ আর কাদাটা হচ্ছে ক্রিয়া, কর্তৃকারক আর এখানটাতে ক্রিয়া, এখানে কোনো কর্মই নেই, তাহলে এটা অকর্মক ক্রিয়া পড়েছিলাম আমরা, তাই না? তার সঙ্গে দেখো লেখা আছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়ার এক্সাম্পল কি দেওয়া আছে? বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। তাহলে বাবা এখানে কাজ করছে, তাহলে বাবা কোন কারক? কর্তৃকারক, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, কি কিনে দিলেন? কলম। তাহলে কলম একটা কর্ম হলো। তারপরে দেখো কাকে দিয়েও আমরা প্রশ্ন করি, তাই না? কাকে কিনে দিল? আমাকে। তাহলে আমিও একটা কর্ম। তাহলে এই যে কিনে দিলেন সেই ক্ষেত্রে আমাদের কটা কর্ম পেয়েছিলাম? দুটো কর্ম। ওই জন্য ওটাকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলেছিলাম, মনে পড়লো? ওকে, তাহলে কর্মতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে যদি বলে আমি কলমে লিখি, এখানে কারক, কলমটা কোন কারক? এখানে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ, করণ কারক। সেটার জন্য আমরা পরেরটাতে আসবো, তাই না? হ্যাঁ, যখনই কোনো কিছুর দ্বারা আমরা কোনো কাজ করব তখন সেটা কি হয়ে যায়? করণ কারক হয়ে যায়, তখন কিন্তু আর কর্মকারক থাকে না, তাই তো? তো আমরা তো কলমের উপরে লিখি না, কলম দিয়ে লিখি, কলমটা একটা উপকরণ, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কলম দিয়ে লিখলে কলমটা কোন কারক হবে? করণ কারক হবে। যে ক্ষেত্রে আমরা দ্বারা দিয়া বা এই উপায় দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে করণ কারক। যেমন দেখো এক্সাম্পল লেখা আছে, এটাও কিন্তু খুব ভালো এক্সাম্পল। ছেলেরা ফুটবল খেলছে, এটা দেখে মনে হচ্ছে যে কি খেলছে, তাহলে ফুটবল, ফুটবলটাই উত্তর হয়ে যাবে, তার মানে কর্ম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কর্ম নয়, কারণ ফুটবল খেলার উপকরণ কি? ফুটবল। যে খেলার নাম এবং উপকরণ একই, সেটা যদি আমরা ওরকম কি দিয়ে প্রশ্ন করি, দিয়ে কর্মতে চলে যায়, তাহলে ভুল হয়ে যাবে। কারণ ফুটবল খেলার জন্য ফুটবল দিয়ে খেলতে হয়, তাই তো? তাহলে এখানটাতে আমরা দিয়ে, এটা উজ্জ্ব আছে, তাহলে এখানটাতে ফুটবলটা কোন কারক হবে আমাদের? করণ কারক, তাই তো? কিন্তু যদি বলে ছেলেরা ক্রিকেট খেলছে, তাহলে কর্ম। ক্রিকেট দিয়ে কি খেলে? ব্যাট দিয়ে খেলে, বল দিয়ে খেলে, তাই না? তাহলে খেলার নাম আর উপকরণ যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমি কর্মকারক করতে পারবো। আর দেখো দ্বারা দিয়া দিয়ে ওরকম কোনো আমি এক্সাম্পলগুলো দিইনি, সহজ এক্সাম্পল, ওগুলো তোমরা এমনিই পারবে। যেখানে ভুল হবে আমি সেগুলো দিয়ে রেখেছি, বোঝা গেল? ওকে, কর্তৃ, কর্ম, করণ, পরিষ্কার? তিনটা আলাদা আলাদা করে মাথায়। এরপর আমাদের কি আছে? সম্প্রদান কারক, তাই তো? এটা জানো তোমরা সবাই, যখন আমরা কি করি, সত্য ত্যাগ করে কোনো কিছু দান করে দিই তখন সেটা সম্প্রদান কারক হয়,
তাই তো? তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষাটা কোন কারক? ভিক্ষাটা কর্মকারক। কি দাও? তো ভিক্ষা দাও, তাহলে ভিক্ষা তো কর্মকারক, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যাকে আমি দেব সত্য ত্যাগ করে, সে হবে কি আমার সম্প্রদান কারক। তাহলে এই যে ভিক্ষুককে দেওয়া হচ্ছে, তাহলে ভিক্ষুকটা কি সম্প্রদান কারক। বোঝা গেল? যেটা দিয়েছি, কি দিয়েছি? অবজেক্ট। অবজেক্ট আমার কি হবে? কর্মকারক। তা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে যাকে আমি দিচ্ছি সে হয়ে গেল আমার কি সম্প্রদান কারক। এখানটাতে আবার দেখো, ধোপাকে কাপড় দাও, তাই তো? তাহলে এখানে ভিক্ষুককে যাকে আমরা দিচ্ছি সত্য ত্যাগ করে, সে কি হয়ে যাচ্ছে আমাদের সম্প্রদান কারক। এবার যদি আমি সত্য ত্যাগ করে না দিই, ধোপাকে তো আমরা কাপড় সত্য ত্যাগ করে দিই না, তাহলে ধোপাটা কোন কারক হবে? কর্মকারক। কর্মকারক জানার আমাদের উপায় হচ্ছে কি দিয়ে প্রশ্ন করার, কাকে দিয়ে প্রশ্ন করা। তাহলে কাকে কাপড় দিব? ধোপাকে। তাহলে ধোপাটা কি হবে আমার? কর্মকারক। বোঝা গেল? কারণ ধোপার কাছ থেকে আমি কাপড়টা ফেরত নিয়ে নিই। আর যদি বলতো ধোপাকে কাপড় দান করো, সেক্ষেত্রে ধোপা কি হতো? সেখানে কিন্তু সম্প্রদান হতো, কারণ সেখানে দান করার কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে যাকে আমরা সম্প্রদান করব, সেই কি হবে আমাদের সম্প্রদান কারক। আর যে জিনিসটা করবো সেটা তো অবজেক্ট, তাহলে সেটা কি কর্মকারক। পরিষ্কার? আচ্ছা, এর আগে একটা জিনিস ছিল, এটা একটু বলো তো। ডাক্তার ডাকো, এখানে ডাক্তারটা কি কারক আমাদের? কর্মকারক। কারণ ডাকার কাজটা তো ডাক্তার করছে না, অন্য কেউ ডাকছে, তাই না? কাকে ডাকছে? ডাক্তারকে ডাকছে, সেই জন্য ডাক্তারটা আমাদের কর্মকারক হয়েছিল। বুঝলে? তাহলে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান হলো আমাদের। ঠিক। এরপরে আছে আমাদের কি? অপাদান আছে আর অধিকরণ আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, নিমিত্ত কারকটাও এখন সম্প্রদানের মধ্যে ঢুকে গেছে। নিমিত্ত বা জন্য কোনো কিছু, মানে ওইটার জন্য করছি বা এরকম কিছু হলেও সেটা সম্প্রদান কারক। যেমন এক্সাম্পল, সুখের লাগিয়া ঘর বাঁধিনু। কিসের লাগিয়া? এখানটাতে যেহেতু লাগিয়া চলে এসেছে, মানে সুখের নিমিত্ত, তাহলে সেটা কি হয়ে যাবে? সুখটা কি হয়ে যাবে আমাদের সম্প্রদান কারকের মধ্যেই পড়বে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আরেকবার আসি। এবার আমরা আসবো কোথায়? অপাদান কারকে। অপাদান কারকও করার সহজ উপায় হচ্ছে, কোনো একটা জায়গা থেকে একটা বস্তু যদি বিচ্যুত হয় বা তৈরি হয় বা সেখানটাতে ভীত হয়, রক্ষিত হয়, আরম্ভ হয়, বিরত হয়, জাত মানে জন্ম নেয় বা গ্রহণ করা হয়, কোনো একটা জায়গা থেকে কোনো একটা বস্তু যদি এই জিনিসগুলো করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপাদান কারক। দেখো সহজ এক্সাম্পল, কোথায় থেকে পাতাটা পড়লো? গাছ থেকে। তাহলে গাছ থেকে পাতার বিচ্যুতি ঘটানো হলো, তাই না? তাহলে গাছটা আমাদের কি হয়ে যাবে? অপাদান। অপাদানের সঙ্গে অধিকরণের একটু গন্ডগোল আছে, আমরা দেখব, দেখে নিয়ে বুঝতে পারবো। তাহলে গাছ থেকে পাতাটা বেরিয়ে চলে আসছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের গাছটা কি হয়ে গেল? অপাদান কারক। কিন্তু যদি বলে শীতকালে পাতা ঝরে, তো পাতাটা কি শীতকাল থেকে আলাদা হচ্ছে? সেখানটাতে শীতকাল কোন কারক হবে? অধিকরণ কারক হবে। আমরা অধিকরণটা বুঝবো। আর পাতাটা কোন কারক হবে? পাতা কর্মকারক। কি ঝরছে, তাই না? হ্যাঁ, কি পড়ছে? পাতা হচ্ছে, তাহলে আমার কর্মকারক, অসুবিধা নেই। এবার আমরা অধিকরণ কারকে আসি। অধিকরণ মানে যেখানটাতে আধার হয়ে রয়েছে, তাই না? তাহলে অধিকরণ বোঝার জন্য আমাদের দেখতে হবে স্থান, কাল, বিষয়। যদি এগুলো হয় তাহলে সেটা অধিকরণ কারক হবে। অধিকরণ কারকে কিন্তু বিচ্যুত হয় না, অপাদানে বিচ্যুত হয়। অপাদানেও স্থান আসবে, অপাদানে বিচ্যুত হয়ে বেরিয়ে যাচ্ছে, আর অধিকরণ কারকে সেই জায়গাটাতে আধার হয়ে থাকবে। বোঝা গেল? খুব সহজ এক্সাম্পল দেওয়া আছে, দেখো, শীতকালে নদীতে জল কম থাকে। শীতকালে কি নদী থেকে জল আলাদা হচ্ছে? তাহলে শীতকালেটা কি হয়ে গেল আমাদের? অধিকরণ। একই সঙ্গে নদীতেও কি হয়ে গেল আমাদের? অধিকরণ। কারণ নদী একটা স্থান, শীতকাল একটা সময়, তাহলে স্থান এবং কাল দুটোই কি হবে? অধিকরণ কারক। ঠিক। আরেকটা কি অধিকরণ কারক হয়? যদি আমরা বিষয় বলি, সে কিসে ভালো? ব্যাকরণে ভালো। ব্যাকরণ একটা বিষয়, বিষয়ের আধার রয়েছে তার মনের মধ্যে, বিষয়ের প্রতি তার দক্ষতা রয়েছে, তাই না? তাহলে সেটাও আমার কি হবে? অধিকরণ কারক হবে। অধিকরণ কারক নিয়ে কোনো অসুবিধা? দেখো এখানে লিখেছে সূর্যোদয় অন্ধকার দূর হয়। সূর্যোদয় একটা কাল বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাহলে সূর্যোদয়টা কি হবে আমাদের? অধিকরণ কারক। এবার আমরা দেখে নিই, একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম, যে ছেলেরা ক্রিকেট খেলেতে, ক্রিকেটটা আমাদের কোন কারক হবে? কর্মকারক। কারণ ক্রিকেট খেলার নাম এবং ক্রিকেট খেলার উপাদান দুটো আলাদা জিনিস। ক্রিকেট দিয়ে খেলা যায় না। কি দিয়ে খেলতে পারি আমরা? তাস দিয়ে খেলতে পারি, তাই না? সেজন্য ছেলেরা তাস খেলেতে, তাস কোন কারক হবে? করণ কারক। কারণ খেলাটা তাস দিয়ে হয়, তাই তো? নাম এবং উপকরণ একই হলেই সেটা আমরা কোন দিকে চলে যাব? করণ কারক। বোঝা গেছে? পরিষ্কার?
তারপরে আছে আমার কি, এটা তো আমরা দেখলাম, যদি সত্য ত্যাগ করে দান করে দিই তাহলে সেটা কি হবে, সম্প্রদান। যাকে দান করব সে সম্প্রদান কারক হবে, আর যদি সত্য ত্যাগ করে না দান করি তাহলে সে কি হবে, কর্মকারক, একটা অবজেক্ট, তাই তো। এবার দেখো অনেক জায়গাতে অনেক স্যার বা কোচিং সেন্টারে বলে যে থেকে হইতে এসব থাকলেই আমরা কোন কারক করে দেবো, অপাদান কারক করে দেবো। দেখো এক্সাম্পল দিয়েছে যে ছাদ থেকে জল পড়ে, এই জলটা ছাদ থেকে বিচ্যুত হচ্ছে, তাহলে এটা অপাদান কারক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি লেখা থাকে ছাদ থেকে নদী দেখা যায়, ছাদ থেকে নদী দেখার জন্য কি ঝাঁপ দিতে হয়? আলাদা হচ্ছে কি আমরা ছাদ থেকে কিছু আলাদা হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানটাতে ছাদ কি হবে বলতো, অধিকরণ। ছাদ একটা জায়গার কথা বলা হচ্ছে, আধার বলা হচ্ছে জায়গার, জায়গার কথা মানেই সেটা কি হয়ে গেল আমাদের অধিকরণ কারক। অধিকরণের মধ্যে স্থান, কাল আর কি আমাদের বিষয়, বোঝা গেল। আর কি আছে দেখো এখানে একই রকম এক্সাম্পল, ট্রেন স্টেশন ছাড়লো, তাহলে স্টেশন থেকে ট্রেনটা আলাদা হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এটা অপাদান কারক। কোনটা অপাদান কারক হবে বলো তো, ট্রেন না স্টেশন? ট্রেন, স্টেশন জায়গাটা, যে জায়গা থেকে বেরোচ্ছে সেই জায়গাটা, তাই না? গাছ থেকে পাতা পড়ে পড়লাম, তাহলে গাছটা আমাদের কি হয়েছিল, অধিক অপাদান, তাই না? তাহলে ট্রেন যখন স্টেশনটা ছেড়ে দিল, এখানটাতে আমার কোনটা অপাদান কারক, স্টেশনটা, যেই জায়গা থেকে বিচ্যুত হচ্ছে সেইটা, তাই তো। ট্রেন কিন্তু নয়। আচ্ছা, ট্রেন নিজে কাজ করছে, তাহলে ট্রেন কোন কারক হবে, কর্তৃকারক। নিজে কাজ করছে, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে ট্রেন হয়ে যাবে আমার কর্তৃকারক, তাই তো। আচ্ছা, এরপরে আছে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, এখানে স্টেশনটা কোন কারক হবে, অধিকরণ, কারণ ওর মধ্যে থেকে বিচ্যুত হচ্ছে না, তাই তো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আমাদের কি আছে দেখো, তিলে তৈল হয় একটা এক্সাম্পল। এক্ষেত্রে আমাদের তিলটা কোন কারক হবে, তিল দ্বারা, তিল থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক তো। তিল দিয়ে পুরো তিলটা কি তেল হয়ে যায়? তিলটা হচ্ছে তেলের আধার, ওখান থেকে আমি তেলটা বার করে নিচ্ছি, তাই না? তিল থেকে যখন তেলটা বেরিয়ে গেল তখন সেটা আমার কোন কারক হবে, তাহলে অপাদান। এখানটাতে লেখা নেই কিন্তু যে তিল থেকে তেল আলাদা হচ্ছে, তিল, তিলে তৈল হয় লেখা আছে শুধু, ঠিক তো। আরেকটা লিখেছে দেখো, তিলে তৈল আছে, এই মুহূর্তে রয়েছে, তিলের মধ্যে ভিতরেই রয়েছে, তাহলে সেটা কি হবে, অধিকরণ। বোঝা গেল? বাংলা অত সহজ না, মাতৃভাষা হতে পারে, ঠিক আছে। এবার আরেকবার তোমরা ধাক্কা খাবে, লেখো, দেখো কি লেখা আছে, আকাশে মেঘ জমেছে, এখানে মেঘটা কোন কারক, করণ, অধিকরণ, আর কি কর্তৃ। মেঘ নিজেই জমছে, তাহলে মেঘ কোন কারক হবে, কর্তৃকারক হবে। বারবার আমরা কি দিয়ে কিসে এগুলো প্রশ্ন করবো না, প্রথম আমাদের টার্গেট দেখবো ক্রিয়াটা কে সম্পন্ন করছে, যদি সে নিজে করে তাহলে কর্তৃকারক, তাহলে আর কোনো কনফিউশন নেই সেই জায়গাটাতে। তাহলে মেঘ জমাটা মেঘই করছে, তাই না? তাহলে মেঘটা কি হয়ে গেল আমার এখানে, কর্তৃকারক। যদি বলতো মেঘ দিয়ে জমছে বা কিছু বলতো, সেগুলো আমরা তখন আলাদাভাবে ভাবতাম, ঠিক আছে। এবার বলেছে আকাশ মেঘে ঢাকা, মেঘ দিয়ে ঢাকা, তাই না? এবার আমরা কিসে প্রশ্ন করলে যদি আবার করি, কর্ম করে দিই, তখন আবার ভুলে যাবে, কারণ মেঘ দ্বারা হচ্ছে ঢাকা বিষয়টা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, দ্বারা দিয়া কর্তৃক হলে আমরা কোন কারকে যাই, করণ কারক। এবার আবার মাথাটা ড্যাং ড্যাং করে উঠবে, ঢোল বাজে, এখানে ঢোলটা কোন কারক, আগেই আমি বললাম কাজ যদি করে ফেলে সে, তাহলে সে কর্তৃকারক। কিন্তু এখানে সেন্টেন্স অনুযায়ী সে ঢোল বাজে আমি বলতে পারবো, রাম ঢোল বাজে, হবে না। তাহলে ঢোল বাজে যখন বলা যায়, তার মানে ঢোল নিজেই বাজছে, ঠিক আছে। ঢোল নিজেও বাজে, কিভাবে বাজে বলো তো, রেজোনেন্স হলে, মেশিন দিয়ে হয়, রেজোনেন্স হলেও হয়। কেন, ওটা ওটা তোমরা গল্প শোনোনি তানসেন আর ইসের, সেখানটাতে রেজোনেন্সের ব্যাপার ছিল, রেজোনেন্স ফিজিক্সে আছে একটা চ্যাপ্টার। সেখানে কি হয়, যদি আমরা নিখুঁত ভাবে আমরা দুটো ইয়ে তৈরি করতে পারি, তরঙ্গ তৈরি করতে পারি, এবং তাদের মধ্যে যদি ফেজ গ্যাপ কম রাখি, তাহলে কি হয়, এরকম রেজোনেন্স তৈরি হয়। এই সুরের সঙ্গে আমি ধরো ভালো গান করছি, এখানে বাকি যেসব যন্ত্রপাতি আছে সেগুলো বাজতে শুরু করে দেবে, সাইন্টিফিক ফ্যাক্ট। হ্যাঁ, ভাইব্রেশন, ভাইব্রেশনটা নিখুঁত হতে হয়। ওই যে দেখায় না যে চিৎকার করে গ্লাস ফাটিয়ে দিল, তো ওর কম্পনটা এমন জায়গায় চলে যায় যেটা গ্লাসের মানে ভাঙার কম্পনের কাছাকাছি, তার ফলে কি হচ্ছে, গ্লাসটা ভেঙে যাচ্ছে, মানে গ্লাসটাও ভাইব্রেট করছে ওর চিৎকারের জন্য, করতে 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 ওর চিৎকারের পিচটা এমন জায়গায় চলে গেল যে জায়গাতে গ্লাসটা ভাঙবে, তখন গ্লাস ভেঙে গেল, বুঝলে। তাহলে ঢোল বাজেতে ঢোলটা আমাদের কোন কারক হলো, কর্তৃকারক। আর যদি বলে সে ঢোল বাজায়, তাহলে
সে কি বাজায়? কর্মকারক, কোনো অসুবিধা নেই। এবার এটা একটু বলো আমাকে, এখানে প্রত্যেকটা আমরা ইসের কারক বের করব। পুরোহিত মশাই প্রতিদিন মন্দির প্রাঙ্গণে থালা হাতে নিজ হাতে জনসাধারণকে প্রসাদ দিতেন। পুরোহিত মশাইটা কোন কারক? কর্তৃকারক, কোনো অসুবিধা নেই, পুরোহিত মশাই কাজ করছে, তাই না? তাহলে এটা আমরা লিখে দিচ্ছি কর্তৃকারক। প্রতিদিন, অধিকরণ, সময় আসলেই অধিকরণ, তাই তো? মন্দির প্রাঙ্গণ হতে, আচ্ছা মন্দির প্রাঙ্গণ একসঙ্গে করছে, মন্দির প্রাঙ্গণে হতে বলেনি, সরি, মন্দির প্রাঙ্গণেই বলেছে, তাই না? তাহলে মন্দির প্রাঙ্গণটা কি হবে? অধিকরণ। তারপরে থালা হতে, থালা, থালা থেকে প্রসাদটা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে আমাদের? অপাদান। থালা হতে নিজ হাতে, নিজ হাতেটা, নিজ হাতে, নিজ হাতের দ্বারা, তাই না? তাহলে নিজ হাত দিয়ে যদি করে কাজটা, তাহলে এটা আমাদের কোন কারক হয়ে যাবে? কর্মকারক, তাই না? দ্বারা দিয়া কর্তৃক হলে কর্ম হয়, বোঝা গেল? নিজ হাত দিয়ে করছে না, ও সরি সরি, করণ, কর্ম বলেছিল তো, ওই জন্য আমি কর্ম লিখে দিচ্ছি। বোঝা গেল? নিজ হাত দিয়ে করছে, তাহলে এটা করণ কারক। নিজ হাত দিয়ে জনসাধারণকে প্রসাদ দিতেন, জনসাধারণ কি হবে? তাহলে জনসাধারণ কি হবে? সম্প্রদান। যাকে দান করা হয় সেই সম্প্রদান কারক হয়, কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষাটা কর্ম, যাকে দিয়েছি ভিক্ষুক সে কি হয়েছিল? সম্প্রদান কারক, তাই না? তাহলে এখানে জনসাধারণটা কি হয়ে যাবে আমাদের? কোনো অসুবিধা? প্রসাদ কি দিতেন? সিম্পল, তাহলে এটা কর্ম, অবজেক্ট। পরিষ্কার জলের মতো? ঠিক আছে।